তুমি তাহলে আবার সামনের বছর পরীক্ষা দিবেই? আবার এই বছর ভার্সিটি পরীক্ষাও দিবে? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে মায়াকে জিজ্ঞেস করে কাব্য। মায়া মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। হুমম। বুঝলাম। ভালো সিদ্ধান্ত। কিন্তু তোমাকে অনেক খাটতে হবে। জানি আমি। তুমি প্রস্তুত? মেইবি এখন না। হুমম। কিছুদিন রেস্ট নাও। তারপর পড়াশোনা শুরু করো আবার। হুমম। তাহলে তো আমাদের বিয়ে আবারও পিছিয়ে যাবে। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করে মায়া। মানে হচ্ছে তুমি আবার ভার্সিটির জন্য প্রিপারেশন নিলে কি আর আমাকে এখনই বিয়ে করবে? তোমার পড়াশোনার ক্ষতি হবে না? মায়া মাথা চুলকে বলে, আমি আসলে এইভাবে ভেবে দেখিনি। কিন্তু ভাবতে তো হবে মায়া। আমি আসলে এইভাবে তোমাকে বিয়ে করতে চাইনি কিন্তু। কিন্তু কি? প্রবলেম হচ্ছে সোহাগ। মানে? ও যদি তোমার বাবার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যায় আগে? ওর বাবাও তো তোমার বাবার বন্ধু। যদি ওদের কথা ফেলতে না পারে, তবে কি হবে? মায়া মাথা নিচু করে বলে, আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি করব। আপনার কথাও ঠিক। কিন্তু এই বছরে আমাকে অনেক পড়াশোনা করতে হবে। এই অবস্থায় বিয়ে হলে কিভাবে হবে? হুমম, বুঝেছি। এখন কি করব? আমাকে বলুন। তোমাকে কিছুই করতে হবে না। যা করার আমিই করব। তুমি শুধু বলো, তুমি কি তোমার বাবাকে বলতে পারবে যে তুমি আমাকে পছন্দ করো? মেইবি পারব। মেইবি বললে হবে না। হ্যাঁ বা না বলো। ওকে। বলবো। আর আমি না বললেও সাবিহা বলে দিবে। হুমম। ছোট বোনের থেকে কিছু শিখো মায়া। জ্বালায়েন না আমারে। ওকে। চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি আমরা। কবিতা কই? ও তো চান্স হলো না। কান্না করেছে নাকি? ও বিন্দাস আছে। ওর মিশন ভার্সিটি। তবে তোমার কথা শুনে মন খারাপ করেছে। হুমম। কোথায় যাবে বলো? আপনাদের বাড়িতে যাব। কবিতার সাথে দেখা করতে হবে। কথা আছে ওর সাথে। সেখানে গেলে তো আর আমার দিকে ফিরেও তাকাবে না। বান্ধবী নিয়েই পড়ে থাকবে। আপনার সাথেও গল্প করব। ওকে। চলো। গাড়িতে উঠো। অত পাগল হইনি মাস্টার মশাই। আপনার গাড়ি চড়ে আপনার বাড়িতে যাব কেন? আপনার এলাকার কেউ দেখলে? তাছাড়া আপনার মা বাবা যদি দেখে আমি আপনার গাড়ি থেকে নামছি, তাহলে কি ভাববে? কাব্য একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোমার কি মনে হয় আমার বাসায় কেউ জানে না? মানে? সবাই জানে আমাদের কথা। মায়া হুট করে বসা থেকে উঠে বলে, আমি যাব না আপনার বাসায়। ছি। কি ভাববে সবাই আমাকে? ঢং করো না মায়া। চলো। না। আমি যাব না। কেন? এমনি। বিয়ের পর তো ওইখানেই থাকতে হবে, তাই না? তাহলে যাবে না কেন? বিয়ের আগে আর যাব না। একেবারে বিয়ের পরেই যাব। কি মুশকিল। তোমাকে বলাই তো ভুল হলো। হুমম। কিন্তু আমি যাব না। তোমাদের মেয়েদের মন বুঝা দেয়। এই ভালো তো এই খারাপ। তোমাদের এই ঘন ঘন মুড সুইং যে আল্লাহ কেন দিয়েছে সেটা আল্লাহই ভালো জানে। মায়া কপট রাগ দেখিয়ে বলে, মেয়েদের নিয়ে বাজে কথা বলবেন না একদম। ওকে, যথা আজ্ঞা মহারানী। মায়া খিলখিল করে হেসে উঠে তার প্রেমিক পুরুষের কথায়।
আর তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বিপরীত পাশে থাকা মানুষটি। তোর মতো মেয়ে ঘরে থাকলে তোর বাপের ফকির হইতে আর বেশি দিন বাকি থাকব না সাবিহা। সর তো সর, আসছে কেক বানাইতে। ভাত রান্না করতে পারে না উনি, আবার বোনের জন্য কেক বানাবেন, বোনের মন ভালো করার জন্য। সাবিহাকে রান্নাঘর থেকে ঠেলে বের করে ব্যঙ্গ করে কথাগুলো বলে রিজা। সাবিহা গাল ফুলিয়ে চেয়ারে বসে থাকে। কিছু সময় মন খারাপ করে গাল ফুলিয়ে থেকে বুঝতে পারে কেউ এসে এখন তাকে সান্ত্বনা দিবে না, কারণ সে আর রিজা ছাড়া যে কেউই বাসায় নেই। মায়া গেছে কাব্য ভাইয়ার সাথে দেখা করতে, মা গিয়েছে সাব্বিরের সাথে, বাবা অফিসে আর ফুপি দোকানে। সে চেয়েছিল নিজে হাতে একটা কেক বানিয়ে মায়াপুকে চমকে দিতে, কিন্তু বরাবরের মতো এইবারও সে কেক বানাতে ব্যর্থ। কেকটা চুপসে গেছে পুরোপুরি, দেখতে অনেকটা টুপির মতো, কিংবা ডোরেমনের ডোরা কেকের এক পাশের মতো। প্রথমবার যখন কেক বানাতে গিয়ে এই অবস্থা হয়েছিল তখন সে নিজেই নিজেকে সান্ত্বনা দিতে কেকের মাঝখানে চকলেট ঢেলে খেতে গিয়েছিল, কিন্তু তার স্বাদ ছিল জঘন্য। কিন্তু সে দমে যায়নি, একের পর এক কেক বানিয়েই গেছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কেক তো হয়নি, তার উপর আবার পুরো রান্নাঘর নোংরা করে ফেলেছে। সাগরিকা থাকা অবস্থায় আর সে রান্নাঘরের দিকে পা বাড়ায়নি, কিন্তু সে না থাকলেই ঢুকে গিয়ে এই কাজটা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে গাল ফুলিয়ে বসে থাকে। কেউ তাকে সান্ত্বনা না দেওয়া পর্যন্ত তার গাল আর স্বাভাবিক অবস্থায় আসে না। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, বাসায় রিজা ছাড়া আর কেউ নেই। রিজা রাগে গজগজ করতে করতে রান্নাঘর পরিষ্কার করছে, তাই তার থেকে সহানুভূতি আশা করাটা ঠিক হবে না। সাবিহা প্রায় আশা হারিয়েই ফেলেছিল, কিন্তু হঠাৎ করেই বাসার কলিং বেল বেজে উঠলে সে দৌড়ে গিয়ে দরজা খুলে চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। দরজার অপর পাশে থেকে মায়া বলে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে সর, আমি তো ভিতরে ঢুকব। সাবিহা কোনো কথা না বলে চুপচাপ সরে দাঁড়ায়। মায়া নিজের ঘরে ঢুকতে গিয়েও ফিরে এসে সাবিহাকে বলে, এই কি হয়েছে? এইভাবে সঙের মতো গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সাবিহা কোনো জবাব দেয় না। রান্নাঘর থেকে রিজা উত্তর দেয়, কি আর হবে? গাল ফুলানোর কেক বানাইছে। কেক তো ফুলে নাই, তাই গাল ফুলায় রাখছে। মায়া বুঝতে পারে রিজা কি বলতে চাইছে। নিজে টেবিলে রাখা কেকটার দিকে তাকিয়ে দেখে ঠিক আগের মতোই হয়েছে এইটাও। ততক্ষণে রিজাও রান্নাঘর পরিষ্কার করে চেয়ারে এসে বসতে বসতে বলে, কোমরটা গেছে আমার। পুরো ঘর আটা ময়দা দিয়ে মাখিয়ে রাখছিল, সেই সব পরিষ্কার করা কি চারটিখানি কথা? আজকে আবার কেক কেন বানিয়েছিস সাবিহা? সাবিহা উত্তর না দিয়ে চুপ করে থাকে। রিজাই বলে, তোমাকে চমকে দিতে চেয়েছিল, কিন্তু নিজেই চমকাইয়া গেছে। বলেই হিহি করে হাসতে থাকে রিজা। মায়া দাঁড়িয়ে থাকা সাবিহার কাছে গিয়ে ওকে এনে বসিয়ে বলে, কেক যেমনই হোক না কেন, আমার জন্য যেহেতু বানিয়েছিস, আমি তো খাবই। সাবিহার চোখ চকচক করে ওঠে। উল্লসিত গলায় বলে, তুমি খাবে? সত্যি? হুমম। কিন্তু এইভাবে কিভাবে খাবে? তুই যা, রান্নাঘর থেকে মধু নিয়ে আয়, তাহলেই হবে। সাবিহা ছুটে গিয়ে মধুর বয়াম নিয়ে আসে। মায়া খানিকটা মধু বাটিতে ঢেলে কেক ছিঁড়ে ছিঁড়ে সেটা দিয়ে মিশিয়ে খেতে থাকে। কেকটা এতটাই শক্ত হয়ে গেছে যে সে সেটাকে একটা সময় পর মধুর মধ্যে চুবিয়ে রাখে।
তার দেখাদেখি প্রথমে রিজা আর তারপর সাবিহাও নিজেদের মুখে তুলে নেয় কিছুটা। রিজা খেয়ে বলে, মন্দ হয়নি খুব একটা, তবে মধুটা বাড়তি লাগল। সাবিহা খেতে খেতে বলে, আমার তো ভালোই লাগছে, মিষ্টি মিষ্টিও আছে। রিজা বিড়বিড় করে বলে, তা মিষ্টি হবে না? মশলাপাতি তো আর কম কিছু দাওনি এর মধ্যে। সাবিহা রিজাকে বলে, কিছু বলছো রিজাপু? না, কিছুই তো বলিনি আমি। নে খা খা, খুব মজা হয়েছে। দোকানের কেক ফেল। তারা তিনজনেই জানে কেমন হয়েছে। তাই রিজার কথা শুনে রিজাসহ তিনবনি হাহাহা করে হেসে ওঠে। ফোন কেন ধরছিলে না মায়া? আমি তো তোমার স্যার হই, তাই না? মিনিমাম রেসপেক্ট তো আমি পাই তোমার থেকে। মায়া ছোট্ট করে বলে, ওয়াশরুমে ছিলাম সোহাগ ভাই, তাই ধরতে পারিনি। সোহাগ ফোনের অপর পাশে থেকে বলে, তোমার রেজাল্ট দেখলাম কালকে। খারাপ লাগল, তবে ভেঙে পড়ো না। সামনে আরও সুযোগ আছে, সেই সবের জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। সবসময়ই তোমার জন্য দোয়া করি মায়া, তাই দোয়া চেয়ে আর লজ্জা দিও না আমাকে। মায়া কি বলবে বুঝে উঠতে পারে না, তাই শুধু বলে, জি ভাইয়া। শোনো মায়া, একটা কথা বলার জন্য তোমাকে কল করেছিলাম। জি বলুন। তোমাকে তো অনেকদিন পড়ালাম, একটা ট্রিট তো পাওনা আছে তোমার। কবে ফ্রি আছো বলো? কবিতাকেও আসতে বলো। মায়া বেশ শান্তস্বরেই বলে, এখন পারবো কিনা জানি না, তবে আপনাকে জানাবো। ওকে, বাট বেশি দেরি করো না। আমি আসলে চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষায় টিকেছি। ভাইবাও মোটামুটি ভালোই হয়েছে। চাকরিটা হয়ে গেলে কোথায় পোস্টিং দেয় বলা যায় না, তাই একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ভাইয়া, আমার জন্য দোয়া করবে না? হ্যাঁ অবশ্যই, দোয়া করি যেন আপনার চাকরিটা হয়ে যায়। ধন্যবাদ মায়া। ভাইয়া, আমি একটু বাইরে যাব, পরে কোনো এক সময় কথা হবে। ভালো থাকবেন। ওকে মায়া, তুমিও ভালো থেকো। সোহাগের থেকে এতটুকু শুনেই মায়া কল কেটে দেয়, তাকে কিছু বলার সুযোগ না দিয়েই। বিরক্ত লাগে তার এই লোকটাকে, কিন্তু কোনোভাবে একে পাশ কেটে জীবনে চলা যায় না। 3 মাস পর এক সন্ধ্যায় সাবিহা আর রিজা নিজেদের রুমে পড়তে বসেছে। মায়া সাব্বিরকে পড়াতে বসিয়েছে। সাগরিকা তাদের সবাইকে যার যার রুমে চা দিয়ে মায়াকে বলে, তোর বাবা ডাকছে মায়া, ড্রয়িং রুমে যা। মায়া স্বাভাবিকভাবেই সাব্বিরকে পড়া দিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে সেখানে বাবা, আম্মা আর ফুপি বেশ গম্ভীর মুখে বসে আছে। মায়া তাদের দেখেই বুঝতে পারে এইখানে কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে। রিজভি চোখের ইশারায় মায়াকে এক সিটের সোফায় বসতে বলে। মায়া ধীরে ধীরে সেখানে বসে তাদের দিকে তাকায়। তার মনে হচ্ছে সে যেন কোনো ইন্টারভিউ দিতে বসেছে, কিংবা তাকে জেরা করা হচ্ছে। মায়া বাবাকে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে বাবা? কিছু বলবে আমাকে? রিজভি কিছু সময় চুপ করে থাকে, তারপর সরাসরি মায়ার দিকে তাকিয়ে বলে, তুমি এখন বেশ বড় হয়েছ মায়া। তুমি কলেজে ওঠার পর থেকেই তোমার বিয়ের প্রপোজাল আসা শুরু করেছে, কিন্তু আমরা পাত্তা দেইনি, কারণ তুমি তখনও ছোট ছিলে। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম, তুমি এখন বোঝো অনেক কিছু, তাই না?
মায়া মাথা নিচু করে মাথা নাড়ে। রিজভী আবার বলে, 7 দিন আগে একজন আমাকে তোমাকে তার ছেলের বউ করে নিতে চেয়েছে। সে যথেষ্ট ভালো মানুষ, আমার পরিচিত। আমি তাকে এড়িয়ে যাইনি। তার ছেলেকে তুমি চেনো, সেও যথেষ্ট ভালো মানুষ। তোমার আম্মা ফুপিরও একই ধারণা, তারাও তাকে পছন্দ করেছে। মায়ার হৃদয় লাফিয়ে ওঠে। তবে কি সোহাগ ভাইয়ের বাবাই সবকিছু বলেছে? সে ঘামতে থাকে ক্রমাগত। ভীষণ পানি পিপাসা পাচ্ছে তার, কিন্তু এইখান থেকে ওঠার শক্তি তার নেই। তাই মাথা নিচু করে সবকিছু শোনা ছাড়া আর কোনো উপায় নেই তার। রিজভী আবার বলে, আমার ধারণা তুমি তাকে পছন্দ করো। হয়তো সেও তোমাকে পছন্দ করে। ছেলেটা ভালোই, খারাপ না। ভাইকে মাঝপথে থামিয়ে দিয়ে ঋতু বলে, হ্যাঁ মিয়া ভাই, ঠিকই কইছ। কাব্য ছেলেরা ভালোই, খুব সুন্দর সুন্দর কথা বলে। মায়া হকচকিয়ে উঠে ফুপির দিকে তাকাল। কার কথা বলল? কাব্যর কথা। তবে কি কাব্যর বাবা বিয়ের প্রপোজাল দিয়েছে? রিজভী আবারও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বাসার কলিং বেলটা বেজে ওঠে। ঋতু গিয়ে দরজা খুলে দিল। সবাই দেখে সোহাগ আর তার বাবা এসেছে। আজগর আলীকে দেখেই রিজভী উঠে গিয়ে তাকে বলে, তুই এই সময় আসবি বলে আসবি না? আর তোর হাতে এটা কি? মিষ্টির প্যাকেট। হঠাৎ মিষ্টি আনলি কেন? আজগর আলী জবাব দেওয়ার আগেই ঋতু বলে, মিষ্টি আনছেন, ভালোই করছেন ভাইজান। আমাদের মায়ার বিয়া ঠিক হইল আজ। শুভ সময়ই আইছেন মিষ্টি নিয়া। আপনাগো মিষ্টি দিয়াই না হয় মিষ্টিমুখ করলাম। আসেন আসেন। আজগর আলী আর সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সোহাগ সহসাই তাকায় মায়ার দিকে, আর আজগর আলী সোহাগের দিকে। তারপর সোহাগের হাতটা শক্ত করে চেপে ধরে। বাবার হাতের মুঠোর স্পর্শে সোহাগ বুঝে যায় তারা এখানে যে উদ্দেশ্যে এসেছে সেটা যেন ভুলেও এখন এখানে উচ্চারণ না করে। আজগর আলী বলে, ভালোই তো, এক কাজে দুই কাজ হয়ে গেল। আমি মিষ্টি আনছিলাম, আমার পোলা চাকরি পাইছে হের লাইগা। আয়শা শুনি আমাগো মাইয়ারও বিয়া ঠিক। ভালোই তো। রিজভী বলে, চাকরি তো পাইছে 2 মাস আগে। ও তো এসে মিষ্টি খাইয়ে গেছে আমাদের, তুই আবার শুধু শুধু কেন এত কষ্ট করতে গেলি? আয় আয় ভিতরে এসে বসতো আগে। মায়া নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সোহাগ আর তার বাবা শুকনো মুখে বসে। আজগর আলী এটা সেটা কথা বলছে রিজভীর সাথে, কিন্তু সোহাগ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে বসে থাকে। তার ইচ্ছে করছে আকাশ বাতাস কাঁপিয়ে কান্না করতে। ইচ্ছে করছে মায়াকে এখান থেকে তুলে নিয়ে যেতে। ইচ্ছে করছে মায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করতে, আমার মাঝে কি এমন কমতি ছিল যার কারণে তুমি আমাকে ভালোবাসলে না? মাথা ব্যথায় সোহাগের মাথা যেন ছিঁড়ে পড়ছে। বিড়বিড় করে সে বলতে থাকে, হে আল্লাহ, একতরফা ভালোবাসাগুলো এত কষ্টদায়ক কেন? যখন তাকে আমার জন্য সৃষ্টিই করনি, তবে কেন তাকে আমার কাছে পাঠিয়েছিলে? কেন তার মায় আমাকে জড়িয়েছিলে? কি দোষ ছিল আমার যে সারা জীবন আমাকে এই একপাক্ষিক প্রেমের দহন সইতে হবে? মায়া, সিম্পল কিছু নাও। তোমরা মেয়েরা যে আটা ময়দা মাখতে পারো মাশাল্লাহ, দেখলেই বমি আসে আমার। মায়া কিছু বলার আগেই কবিতা উঠে কাব্যর হাত খামচে ধরে বলে, ঠ্যাস মারা কথা কস কেন? বলেই দে আমি আটা ময়দা মাখছি।
আর বমি আসলে দূরে যায় বমি কর, কাছে করলে গন্ধে থাকা যাবে না। কাব্য নিজেকে কবিতার থেকে ছাড়িয়ে নিয়ে বলে, ঠ্যাস মারলাম কই? আমি তো ভালোভাবেই বলছি। নেহাত এইটা শপিং মল, না হলে তোর খবরই ছিল আজকে। চুপচাপ বসে থাক এইখানে, আমরা পছন্দ করব। তোর কাজ শুধু টাকা পেমেন্ট করা। কবিতা কাব্যকে ছেড়ে আবার শপের ভিতরে ঢুকতেই কাব্য বিড়বিড় করে বলে, খবর তো প্রতিদিনই হয়, কিন্তু কোনোটাই কাগজে ছাপা হয় না। কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা আর মায়ার শপিং করা দেখছিল। আজকে সবাই মায়া আর কাব্যের বিয়ের জন্য শপিং করতে এসেছে। পরিবারের বড়রা মিলে ঠিক করেছে আপাতত শুধু কাবিন করে রাখবে। মায়ার পরীক্ষা শেষ হলে সামনের বছর অনুষ্ঠান করে তাকে তুলে নিয়ে যাবে। এখন আপাতত ঘরোয়াভাবে সবকিছু করবে, শুধু কাছের আত্মীয় স্বজনদের নিয়ে। মায়ার জন্য শাড়ি কেনা শেষ, বড়রা জুয়েলারি কিনতে ব্যস্ত। সেই সুযোগে কবিতা মায়াকে নিয়ে এসেছে নিজের জন্য কিছু কিনতে। বিয়েটা মায়ার হলেও সবচেয়ে বেশি আগ্রহ কবিতারই। সাবিহা আর রিজা আরও আগেই সব কেনাকাটা শেষ করেছে। কবিতারও শেষ, কিন্তু সে কিছুতেই স্থির করতে পারছে না আর কিছু লাগবে কি লাগবে না। কাব্য ভালোমতোই জানে এইসব আটা ময়দা কিনে ও ঘরে বসিয়েই রাখবে, বিয়ের দিন কিছুই ব্যবহার করবে না। সকাল হতেই নাচতে নাচতে পার্লারে চলে যাবে। তাই শুধু শুধু এখানে টাকা খরচ, এইসব কেনার কোনো মানেই হয় না। তার উপর আবার এখনও কেউ তার কোনো কিছু কেনা না কেনা নিয়ে কিছুই বলছে না। 3 ঘন্টা ধরে এসে শুধু মায়ার শাড়িটাই কেনা হয়েছে। এই জন্যই বোধহয় তার বাবা আর মায়ার বাবা আসতে চায়নি। হয়তো তারা মেয়েদের এইসব ব্যাপারে ভালোভাবেই জানে, তাই বলির পাঠা হিসেবে তাকেই পাঠিয়েছে। উপরের ফ্লোরে তার মাখালামনি আর মায়ার আম্মা আর ফুপি গয়না পছন্দ করেই যাচ্ছে, কিন্তু কোনোটা কিনার মনস্থির করতে পারছে না। কাব্য একবার নিচে আর একবার উপরে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে বসে আছে। ভাইয়া, আমার সব শপিং শেষ, চল উপরে চল। কবিতার ডাকে সামনে তাকিয়ে দেখে তার সামনে কবিতা আর মায়া দাঁড়িয়ে আছে। কবিতার দিকে তাকিয়ে বলে, তোর শেষ? হ্যাঁ, শেষ তো। উপরে চল। তোর শেষ? ওর তো শেষ না, ওকে এখন একলা ছেড়ে দে, ওর কেনাকাটা বাকি আছে এখনো। মায়া অবাক হয়ে বলে, আমার তো আর কিছুই বাকি নেই, চলুন উপরে। কাব্য কিছু বলার আগেই কবিতা বলে, ইডিয়ট, তোমার হবু বর তোমার সঙ্গ চাইছেন, তার সাথে কিছু সময় কাটাও, তার হাতে হাত রেখে কিছু কথা বলো, তার সাথে কিছু খেতে যাও, তার সাথে কিছু। কবিতাকে কথা শেষ করতে না দিয়েই কাব্য বলে, থামবি তুই? মায়ার সাথে কিছু কথা আছে আমার, তুই উপরে যা, দেখ ওইখানে কতদূর হলো সব। কবিতা কাব্যকে একটা ভেঙ্গচি কেটে উপরে চলে যায়। কবিতা চলে যেতেই মায়া বলে, আপনি কি পাগল? ও একা গেল, সবাই এখন কি ভাববে? কিছুই লাগবে না আমার, আর আপনার কিছু বলার থাকলে আপনি ফোনে বলতেন। এখন চলুন, না হলে আমি অনেক লজ্জাজনক একটা পরিস্থিতির মধ্যে পড়ব। কাব্য মায়াকে একটা ধমক দিয়ে বলে, এত বেশি কথা কেন বলো তুমি? সবসময়ই দেখি শুধু ছটফট করো, একটু স্থির হয়ে থাকতে পারো না? ওকে, ফাইন, বলুন কি বলবেন। তুমি শিওর এখন বিয়েটা করতে চাও তুমি? হ্যাঁ, আর এইটা তো আর সেই রকম বিয়ে না, ঘরোয়াভাবে কাবিন হবে।
আর কাবিন হলেও আপনি তো আমাদের বাসায় থাকবেন না। আপনিই তো জানিয়েছেন এই সব। আমি কি আর ভেবেছিলাম আমার বাপ তোমার বাপকে তাই বলবে আর তোমার বাপ রাজি হয়ে যাবে? মায়া অবাক হয়ে বলে, মানে কি? কি বলছেন এই সব? আমি তো বুঝতে পারছি না। আরে, আমি তো ভেবেছিলাম আমি বলবো এইসব, কিন্তু তোমার বাবা বলবে বিয়ে করলে বউ রেখে দূরে কেন থাকবে। মাঝে মাঝে আমিও আসতাম যেতাম তোমার বাসায়, কিন্তু তোমার বাবা তো রাজি হয়ে গেছে। এখন এই একটা বছর আমি আমার বিয়ে করা বউ কি শ্বশুরবাড়িতে রেখে আমি আমার বাড়িতে থাকব? মায়া কি বলবে ভেবে পায় না, কিন্তু একসময় ফিক করে হেসে ওঠে। কাব্য তাকে রাগ দেখিয়ে বলে, মজা করা হচ্ছে আমার সাথে? মায়া তবুও নিজের হাসি থামায় না। কাব্য ওর দিকে তাকিয়ে বলে, থাক, একটা বছরই তো থাকবো বউ ছাড়া কোনো রকমে। এত বছর থাকতে পারলাম, আর একটা বছর এমন কি? মায়া হাত নাড়িয়ে হাসতে হাসতে চলে যায় সেখান থেকে। আর কাব্য মাথা চুলকাতে চুলকাতে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এই ভাইয়া, বল না আমি কি পরব গায়ে হলুদের দিন? হলুদ শাড়ি না লেহেঙ্গা? নিজের কেনা সবগুলো ড্রেস নাড়তে নাড়তে কাব্যকে জিজ্ঞেস করে কবিতা। হুমম, পর যে কোনো একটা। তোকে তো সেই পেতনির মতোই লাগবে। রাগাবি না বলে দিচ্ছি বেয়াদব। বাবা কিন্তু বাসায় আছে, ডাকব কিন্তু আমি। না, তোকে একেবারে পরীর মতো লাগবে, আলিফ লায়লার সেই সাদা পরীর মতো। ইডিয়ট, আমি পরব হলুদ ড্রেস, আমাকে সাদা পরীর মতো কেন লাগবে? বল হলুদ পরীর মতো লাগবে। হুমম, তোকে সবচেয়ে সুন্দরী সোফা নিজবা আছে না? সোফা নাকি শোভা নিজবা ঠিক তার মতো লাগবে। কবিতা কাব্যর দিকে চোখ গরম করে বলে, আমি কি ওর মতো কুটনি? না, ও কুটনি কিন্তু সুন্দরী তো। আমি কি বলেছি ওর মতো কুটনামি করবি তুই? বলেছি ওর মতো সুন্দর লাগবে। কথার প্যাচে ফেলবি না আমাকে, মেরে ফেলবো তোকে ভাইয়া। এখন আর ভাইয়াকে কথায় কথায় মেরে ফেলা যাবে না। ভাইয়ার বউ পড়ে কান্নাকাটি করবে। কথাটা বলতে বলতে ওদের কাছে আসে ওদের বাবা। হ্যাঁ, হ্যাঁ, জানি, জানি আমি। কাব্য ওর বাবাকে বলে, তুমি হঠাৎ আমার রুমে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কত কিছুই তো হয়েছে। কি হয়েছে? তোর বড় ফুপিকে তোর বিয়ের কথা জানিয়েছিলাম আগেই। এখন তোর কোনো ফুপিই আসবে না। কেন? কি সমস্যা? মাদের বাসায় অনুষ্ঠান করলে নাকি তারা আসবে না? কিন্তু এইটা তো সেইরকম কোনো অনুষ্ঠানের বিয়ে না। গায়ে হলুদও হবে না সেইভাবে। কিন্তু তারা সেটা মানবে না। বেশি কিছু না হলেও তারা চাইছে আমরা যেন কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করে অনুষ্ঠান করি। পাগল হইছ বাবা? এইসব কোনো কথা? মায়ার বাবার উপর তো প্রেশার পড়ে যাবে। আর সবকিছুই তো ঠিকঠাক ছিল। 3 দিন পর বিয়ে আর আজ এইসব কি শুরু করল এইসব? কি আর করা যাবে? তাদের রেখে তো আর বিয়ে হবে না। আমি কথা বলেছি মায়ার বাবার সাথে, উনি রাজি হয়েছেন। আমিও না হয় সামিল হব তার সাথে। কাব্য প্রায় রেগেই বলে, উনাদের কি কোনো কাজে ঝামেলা না করলে হয় না? এই জন্যই কি আজ কেনাকাটা করার সময়ও এলো না? আবার এই বাড়িতে এসে সবাইকে বলে বেড়াবে আমাদের কোনো পছন্দ নেই। কাব্যর মাখালারাই সবকিছু ঠিকঠাক করেছে।
উনাদের ফোন দিয়ে বলে দাও মায়ার বাবার বাড়িতেই অনুষ্ঠান হবে। উনারা আসলে আসবে না। আমরা চেয়েছিলাম কাছের মানুষগুলোকে নিয়ে কোনোমতে বিয়েটা শেষ করব। কিন্তু উনাদের ব্যবহার দেখে তো মনে হচ্ছে না যে উনারা আমাদের আপন কেউ। ছি কাব্য, এইভাবে বলতে নেই। উনারা গুরুজন। উনাদের ছাড়া কোনো কিছুই হবে না। বড়দের দোয়া ছাড়া তোরা সুখী হতে পারবি না তো। কাব্যর মা রুমে ঢুকতে ঢুকতে বলে, উনাদের নিয়ে সেন্টারে গেলেও আমাকে দোয়া করবে না মা। হয়তো বলবে খাবার ভালো না, খাবার কম পাইছি, ডেকোরেশন সুন্দর না ব্লা ব্লা ব্লা। যথেষ্ট বলেছ কাব্য। আমি জানি ওরা সবসময় অন্যায় আবদার করে, কিন্তু ভাইপোর বিয়েতে হয়তো উনাদেরও শখ আহ্লাদ আছে। মা, কথা কিন্তু তোমাকেই শুনতে হবে। উনাদের হয়ে সাফাই গাইবে না মোটেও। আমি তো ফুপিকে বলেছি সামনে বছর সবই হবে, কিন্তু তারা মানল না। আসল কথা হচ্ছে উনারা গসিপ করতে পারবে না কারো সামনে যে উনাদের ভাইপোর বিয়ে বাড়িতেই হয়েছে, তাও আবার মাদের ছোট্ট ফ্ল্যাট বাড়িতে। অন্যকে নিজেদেরটা দেখাতেই উনারা বেশি ভালোবাসে। কাব্য, মায়ার বাবা একা সবকিছু করবে না। বিয়ে শুধু উনার মেয়ের একা হচ্ছে না, আমার ছেলেরও হচ্ছে। আমারও দায়বদ্ধতা আছে। এখন আর এই বিষয় নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। কথাগুলো বলেই কাব্যর বাবা বের হয়ে যায় রুম থেকে। কাব্য ওর মায়ের দিকে তাকিয়ে বলে, কি চাইলাম আর কি হচ্ছে এইসব? কাব্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বিয়ে বাড়িতে টুকটাক এইসব হয়ই বাবা। এইসব কোনো বিষয় না। বিয়ের পর তো আর তারা থাকতে আসবে না এইখানে। কাব্যর মাও চলে যায় সেখান থেকে। এতক্ষণ কবিতা চুপচাপ ছিল। সবাই চলে গেলে সে কাব্যকে বলে, একে তো বিয়ে করা বউকে রেখে দূরে থাকার যন্ত্রণা সইবি, এখন আবার এই কাহিনী। কি আর করার? থাক, আমি যাই। এখন কি করব সাগরিকা? আমার হাতে তো এখন ক্যাশ তেমন নেই। জানোই তো তুমি সবকিছু। আমার একার রোজগারে এতগুলো মানুষের খাওয়া পড়া চলছে। অনেকটা ভেঙে পড়া গলায় সাগরিকাকে বলে রিজভি, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হবেই। আর তাছাড়া বড় মেয়ের বিয়ে একটু ধুমধাম করেই তো করতে হবে। কাব্যর বাবা কি বলেছে? কত টাকা লাগবে সব মিলিয়ে? কালকে জানাবেন বলেছে। হুমম, অনেক সময় আছে এখনো। তুমি দুশ্চিন্তা করো না, টাকার একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আমারও সমস্যা ছিল না, কিন্তু ব্যবসা তো জানোই, টাকা একদিক দিয়ে আসে আর যায়। কিছুদিন আগেই একটা প্রজেক্টে সব দিয়েছি, এখন সেটার কাজ শেষ না হওয়া পর্যন্ত তো টাকা আসবে না। ভেবো না তো, প্রবলেম হলে আমাদের ডিপোজিটটা না হয় ভাঙব। রিজভি প্রায় আতকে উঠে বলে, কি বলছো এইসব? প্রয়োজন হলে সেটাই তো করতে হবে। কিন্তু? কোনো কিন্তু না। আসবো মা। রিজভি আর সাগরিকা দরজার দিকে তাকিয়ে দেখে মায়ার নানা নানি দাঁড়িয়ে আছে সামনে। সন্ধ্যার সময়ই তারা এসেছেন বিয়ে উপলক্ষে। সাগরিকা আর রিজভি দ্রুত নিজেদের সামলে নিয়ে বলে, আসুন আসুন, ভেতরে আসুন। মায়ার নানা বেশ ধীরে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসে বললেন, তোমাদের সব কথাই শুনলাম। আমি জানি তোমাদের এখন হাতটান চলছে। কয়েকদিন আগেই তো শুনলাম নতুন বাড়ি বানাইছ গ্রামে। এখন তো হাতটান হবেই।
তবে আমরা বলি কি, আমরাও তো আছি। আমরাও তো মায়ার অভিভাবক। মায়াকে তো এই জীবনে কিছুই দিতে পারিনি। কিছু টাকা না হয় আমাদের থেকেও নিও বাবা, আমরা খুশি হব। জানি আমরা না দিলেও তোমরা কোনো না কোনোভাবে জোগাড় করবা, কিন্তু তোমাদের চলতে যে খুব কষ্ট হবে। মিয়া ভাই, আমারে বলো নাই কেন যে তোমার টাকা লাগবো? আমার আর আছে কারা তোমরা ছাড়া? আমিও তো সাহায্য করতে পারি তোমাগো। রিজভি চমকে উঠে বলে, তুই কি সাহায্য করবি আমাকে? ঋতু খাটের একপাশে বসে তার শাড়ির আঁচলের কাছে থেকে একটা বর্ষর বাক্স বের করে খাটের উপর ঢেলে দেয়। দেখা যায় সেগুলো সোনার গহনা। রিজভি প্রায় আর্তনাদের মতো করে বলে, এইগুলো পেলি কই থেকে তুই? ঋতু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার মায়ে তো আমারে এইগুলার লোভেই অত কম বয়সে বিয়া দিছিল মিয়া ভাই। এইগুলা আমি বিক্রি করি নাই। আমার স্বামীর স্মৃতি, শত অভাব আর কষ্টের মাঝেও বিক্রি করি নাই। ভাবছিলাম আমার রিজারে দিব, কিন্তু এখন এইটা মায়ার জন্য বেশি দরকার। তোমার জন্য, তোমার সম্মানের জন্য, আমাদের সম্মানের জন্য বেশি দরকার। তুমি এইগুলা বিক্রি কইরা যা টাকা পাইবা, সেইগুলা দিয়া কাজ হইয়া যাইব। না, না, এইসব তোর জিনিস, আমি কেন নিব? আর এইসব তো রিজার জন্য। মায়ার জন্য কেন খরচ করবি? রিজার জন্য রিজার মামা আছে, সেই দিবে। মায়ার বাবা, তুমি বরং এইগুলা বন্ধক দাও, পরে ধীরে ধীরে ছাড়িয়ে এনো। সাগরিকা বলে। মায়ার নানা বলে, আমাদের থেকে কি কিছুই নিবা না? রিজভি মায়ার নানার হাত ধরে বলে, আপনি মায়াকে যা দিতে চান, সেটা মায়াকেই দিন। মায়ার দাদাবাড়ির একজন মানুষ নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে মায়ার জন্য। আর আমি তো আছি, যতটা পারব করব। আমাকে অহংকারী ভাববেন না বাবা। মায়ার নানার চোখ বেয়ে পানি আসতে চায়। কিন্তু পুরুষ মানুষ যে বড় অদ্ভুত। তারা যে লোক সমাজে কাঁদে না। উপস্থিত সবার চোখে পানি। একটু আগেও যে রিজভি টাকার চিন্তায় ঘুমুতে পারছিল না, তার চোখেও এখন রাজ্যের ঘুম নেমে আসছে। তার মায়ার জন্য সবাই যে আছে এখন। সবাই মায়াকে ভালোবাসে। কিন্তু দুটো ঘর পরেই অবস্থান করা মায়া জানতেও পারল না, সে যে নিজেকে জনমদুখিনী ভাবে, সে সেটা মোটেও নয়। মায়া চুপচাপ বসে আছে জানালার ধারে। মনটা তার ভীষণই খারাপ। এত শুভ একটা কাজে কি এমন হলো যে সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে? আম্মা, ফুপি, কাব্য, নানা নানি সবাইকেই সে জিজ্ঞেস করেছে। কেউ তার কোনো প্রশ্নের উত্তর দেয়নি। তার বিয়ের তারিখ পিছিয়ে গেছে। আবার সে শুনেছে কাবিন হবে না শুধু, সম্পূর্ণ বিয়েই হবে। তাকে নিয়ে যাবে কাব্যদের বাড়ি। মায়া খুব আশা নিয়ে বসেছিল বউ সাজার জন্য। এখন আবার নাকি 6 দিন অপেক্ষা করতে হবে। কেউ তার কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। নিজেকেই নিজে জিজ্ঞেস করে সে, সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হবে তো? নাকি আবার কোনো নতুন ঝড় এসে এলোমেলো করে দিয়ে যাবে সবকিছু? মায়া, রেডি হয়ে নে তাড়াতাড়ি। সাবিহা আর রিজা তো সাজগোজ করছে। তোর ফুপি রেডি হয়ে বসে সবাইকে বকাঝকা করছে। এখন এসে যদি দেখে তুই কিছুই করিসনি, তাহলে তোকে কিন্তু খুব বকবে। সাগরিকার কথায় মায়া বলে, কি এমন হলো আম্মা, যে আমাকে এত তাড়াতাড়ি ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? তোমরাই তো বলেছিলে যে শুধু কাবিন হবে। এখন আবার কি হলো?
সাগরিকা বুঝতে পারল মায়ার মনের অবস্থা, কিন্তু সব কথা তো ওকে বলা যাবে না। তাই বলল, আমিও জানি না রে মা। তোর বাবা বলল, বিয়ের জন্য কি কোনো হলো ভাড়া করেছে বাবা? হ্যাঁ, কাব্যর বাবা আর তোর বাবা মিলে 3 দিনের জন্য ভাড়া করেছে। তোর গায়ে হলুদ ওইখানেই হবে। কাব্যকে হলুদ দিবে ওদের বাড়িতেই। ওদের বাড়ি তো অনেক বড়, কিন্তু বৌভাত সেন্টারেই করবে। অহ, তাহলে তো অনেক টাকাই খরচ হয়ে যাবে বাবার। কিছুদিন আগেই তো গ্রামে ঘর দিল, এখন আবার এত অনুষ্ঠান করে বিয়ে। বাবার উপর তো অনেক চাপ পড়ে যাচ্ছে মনে হয়। তোকে টাকা নিয়ে ভাবতে কে বলেছে? চুপচাপ রেডি হয়ে নে। বৌভাতের দিন যে শাড়িটা পরবি সেটা কিনতে যেতে হবে। গয়নাও কিনতে হবে কিছু। সিম্পল গয়না পরব বৌভাতের দিন আম্মা। বিয়ের দিনের গয়নাগুলো তো অনেক ভারী ভারী। সেটা তোর ইচ্ছে, কিন্তু এখন রেডি হয়ে নে। সাবিহা আর রিজা চলে আসবে কিন্তু এখনই তোকে ডাকতে। তুমি যাবে না আম্মা? না। কেন? মেয়ের মায়ের অনেক কাজ বুঝলি? মা হলে বুঝতে পারবি। তাছাড়া তোর নানা নানিও তো যাচ্ছে। ওই বাড়ি থেকে কাব্য, কবিতা আর কাব্যর 2 ফুপি আসবে। অহ, আচ্ছা। কিন্তু তুমি গেলে ভালো হতো। নিজের বিয়ে, তুই নিজে পছন্দ করে সবকিছু কিনবি। না হলে পরে ভালো না লাগলে সারা জীবন আফসোস করবি। বুঝলি? ঠিক আছে। সাবিহার ইচ্ছে করছে হাউমাউ করে এখন কান্না করতে। মাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রিজা কোনো কথাই বলছে না। কাব্যর বড় ফুপি আর তার মেয়ে নায়লা তাদের কথায় কথায় দামি দামি জিনিস নিয়ে খোঁটা দিচ্ছে, যেমন একটু আগে তারা এসেছে নিজস্ব গাড়িতে চড়ে। মায়ারাও এসেছে, কিন্তু তাদের তো একটাই গাড়ি। তাই তাদের নানা নানি আর ফুপি অন্য গাড়িতে আসছে। এখনও এসে পৌঁছাতে পারেনি তারা, কাব্যরাও আসতে পারেনি জ্যামের কারণে। সেই সুযোগে কাব্যর ফুপি আর ফুপাতো বোন মিলে ওদের অপমান করছে। মায়া কিংবা সাবিহা দুজনই জানে কাব্যদের তুলনায় তাদের বাবার টাকা পয়সা কমই আছে। কাব্যদের একটা বাংলো বাড়ি আছে, সেখানে মাদের শুধু একটা ফ্ল্যাট। সেটা নিয়েও খোঁটা দিয়েছে মায়াকে। আর কাব্যর ফুপাতো বোন নায়লা তো বলেই বসেছে মায়াকে, কি দেখে যে কাব্য তোমাদের মতো ঘরের মেয়েকে পছন্দ করেছে কাব্যই জানে। ওর রুচি যে এত খারাপ আমরা জানতাম না। আমরা তো ভেবেছিলাম ও আমাদের মতোই কোনো বড় ঘরের মেয়েকে বিয়ে করবে। মায়ার ইচ্ছে করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। এই সব কথা যে সরাসরি কেউ কাউকে বলে সেটা জানা ছিল না তাদের। এই সরি লেট হয়ে গেল। অনেক সময় ধরে বসে আছো তোমরা? আমরা আসলে জ্যামে পড়ে গিয়েছিলাম। মায়া কবিতার গলার আওয়াজ পেয়েই ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে। কাব্য ওর ফুপির কাছে যাওয়ার সময় দেখে কারো মুখেই হাসি নেই। ও মুহূর্তেই বুঝে যায় ফুপি ওদের কিছু বলেছে। ফুপিকে সালাম দিয়ে বসে মায়াকে বলে, তোমার নানা নানি আর ফুপি কই? রিজা জবাব দেয়, ওরাও জ্যামে পড়েছে। সময় লাগবে আসতে। কাব্যর ফুপি বলে, ওনাদের জন্য কি অপেক্ষা করব নাকি এখন? টাকা তো আমরাই পেমেন্ট করব, চল পছন্দ করে কিনে ফেলি। কাব্য কিছু বলার আগে নায়লা বলে, হ্যাঁ সেটাই। শুধু শুধু অন্যের জন্য সময় নষ্ট করব কেন? কাব্য বলে, আমরা অন্যের জন্য অপেক্ষা করব কেন? যাদের বিয়ে হচ্ছে তাদের জন্য অপেক্ষা করব। মায়া বলে, সমস্যা নেই, ওরা চলে আসবে। আপনারা চলুন না।
নায়লা বলে, হ্যাঁ, সেটাই চল কাব্য। সবাই শাড়ির দোকানের দিকে এগুলে কাব্য মায়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়া? সবার মন খারাপ কেন? ফুপি কি কিছু বলেছে? না। কি সব আবোলতাবোল বলছেন আপনি? ফুপি আমাকে কেন কিছু বলবে? কেউ কিছুই বলেনি। তাহলে এই রকম মন খারাপ করে আছো কেন? কই মন খারাপ করে বসে আছি? আমি তো হাঁটছি। চলুন সামনে। সবাই মায়ার জন্য শাড়ি পছন্দ করছে। নায়লা একটা কমলা রঙের শাড়ি এনে মায়ার গায়ে জড়িয়ে বলে, এটা কেমন লাগবে? সুন্দর না? কাব্য জানে মায়া কি পছন্দ করে। মায়া তাকে বলেছে সে বিয়ের দিন লাল শাড়ি পরবে আর বৌভাতের দিন কালো। কাব্য যেন কালো পরে। কাব্য নায়লার কাছে গিয়ে ওর হাত থেকে শাড়িটা নিয়ে বলে, নিঃসন্দেহে শাড়িটা সুন্দর। কিন্তু মায়ার এই রং পছন্দ না। মায়া বৌভাতের জন্য কালো শাড়ি পছন্দ করেছে। আমিও কালোই পরব। পুরো কাপল ড্রেস। ভালো লাগবে না? নায়লা কিছু বলার আগেই ওর মা বলে, ছি, কালো কোনো রং হলো? বিয়ের জন্য কেউ কি কালো শাড়ি নেয়? ছেলেরা না হয় পরে, কিন্তু কালো শাড়ি কেউ কিভাবে পরে? অশুভ রং। কবিতা এইবার বেশ রেগেই বলে, ফুপি, যাদের বিয়ে হচ্ছে তাদেরকেই না হয় সিদ্ধান্ত নিতে দাও। জীবনে তো বিয়ে একবারই করে মানুষ। তাই ওদের ইচ্ছে মতোই ওদের সবকিছু করতে দাও। কবিতার মুখের উপর ওর ফুপি আর কিছুই বলে না। কারণ কবিতার জেদ সম্পর্কে তার ভালোই ধারণা আছে। এইখানে এই শপিং মলেও যে তার সাথে যে সে রাগারাগি করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। মায়ার ইচ্ছে অনুযায়ী ওদের ড্রেস কেনা হলে রিজা বলে, মাঝে কেন আসছে না? আমাদের জামা কখন কিনবো? কাব্যর ফুপি ব্যঙ্গ করে বলে, আজকে মনে হয় আসবেও না। কাব্যকেই তোমাদের ড্রেস কিনে দিতে হবে। হ্যাঁ রে কাব্য, বিয়ের আগেই শ্যালিকাদের জামাজুতো দিবি নাকি? আমি থাকতে আমার নাতনিদের অন্য কেউ জামাজুতো কেন দিবে? দিলই বা আমার নাতনিরা নিবে কেন? ওদের এই নানার কি কম আছে নাকি কিছু? সবাই পিছনে তাকিয়ে দেখে মায়ার নানা নানি আর ফুপি এসেছে। ফুপি এসে রিজার মাথায় চাটি মেরে বলে, ফোন ধরছিস না কেন? সাইলেন্ট করে রেখেছিস? ফাজিল মেয়ে। কাব্য ওর ফুপির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। মায়ার নানা রিজা আর সাবিহার শপিংয়ের সব টাকায় পেমেন্ট করে। রিজা যেন কাব্যর ফুপিকে শুনিয়ে শুনিয়েই বলে, নানা ভাই, আমি তোমার বউ হতে রাজি আছি, তোমার বড় বউ মেনে নিলেই হলো এবার। মায়ার নানি বলে, আমার বুড়ো বরের পিছনে পড়েছিস কেন মেয়ে? এই যে দেখছ না, কত দামি দামি গিফট দিল আমাকে। বিয়ে হলে তো রোজই দিবে। কত রিচ একটা পার্সন, অথচ অন্যদের মতো শো অফ করে বেড়ায় না। অনেক মানুষকে তো দেখি কোনো কিছু খরচ না করেই মুখেই শুধু ফটর ফটর করে। মায়ার নানা নানি আর ফুপি কিছু না বুঝলে বাকিরা বুঝতে পারে কথার অর্থ। মায়া রিজাকে বলে, চুপ কর তো, শুধু বাজে কথা। কাব্যর বড় ফুপি নায়লাকে বলে, তোর ছোট খালাকে কল দে। আসছে না কেন ও? খালামনি জ্যামে আটকে আছে। কাছাকাছি আছে, চলে আসবে। মেয়েদের সবার ড্রেস কেনা শেষ হলে সবাই কাব্যর জন্য কিনতে যায়। মায়ার শাড়ির সাথে মিল রেখেই ওর জন্যও কিনে। কাব্য টাকা পেমেন্ট করতে গেলে মায়ার নানা ওকে সেটা করতে দেয় না। তার একটাই কথা, মায়ার বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি তোমরা দিয়েছ।
অন্তত তোমার একটা ড্রেসের দাম আমাদের দিতে দাও। কাব্য না নিতে চাইলেও মায়ার নানা জোর করেই দেয়। ঠিক সেই সময়ই কাব্যর ছোট ফুপি সেখানে আসে। ওর বড় ফুপি বোনের কাছে গিয়ে কিছু বলার আগেই মায়ার নানাকে দেখে ওর ছোট ফুপি বলে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? মায়ার নানা সালামের জবাব নিয়ে বলে, ভালো আছি মা। তুমি মিলিনা? খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে তো তুমি। এখন কি করছো? আমিও শিক্ষক স্যার। তবে আপনার মতো ভালো শিক্ষক না অতটা। কেউ কি কারো মতো হয় মা? সবাই নিজেদের মতোই হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। তুমি তাহলে কাব্যর ফুপি? জি স্যার। আপনি মায়ার নানা ভাই? হ্যাঁ। ভালোই তো হলো। আমরা আত্মীয় হয়ে গেলাম এখন থেকে। কাব্যর বড় ফুপি বোনকে আড়ালে নিয়ে গিয়ে বলে, লোকটার হাবভাব আমার মোটেও ভালো লাগে না। কেমন যেন। থামো তো তুমি আপু। উনি যথেষ্ট ভালো মানুষ। এইসব ভুলভাল কথা বলে উটকো ঝামেলা করবে না মোটেও। বড় বোনের এই আচরণ তার মোটেও ভালো লাগে না। কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। বাড়িতে কোনো কাজ নেই, বড়লোকের বউ। বাইরেও কোনো কাজ করে না। তাই সারাদিন একজনের বদনাম অন্যজনকে বলেই দিন পার করে। নিজে তো এমন হয়েছেই, মেয়েটাকেও এমন বানিয়েছে। আপনাদের ছেলে কিন্তু অনেক বুঝদার। আমার অবস্থাটা ভালোভাবেই বুঝেছে। কিন্তু আমি আসলে এত তাড়াতাড়ি চাইনি মায়াকে অন্যের ঘরে পাঠাতে। কাব্যর মা বাবাকে কথাগুলো বলে রিজভি। কাব্যর মা বলে, চিন্তা করবেন না ভাই। মায়া আমাদের বাড়িতে মেয়ের মতোই থাকবে। ওর কোনো অযত্ন হবে না। আমরা সেটা জানি ভাবি। তবুও আমরা খুব কম সময় ওকে আমাদের কাছে পেয়েছি। আপনারা তো সবকিছু জানেনই। তা তো জানিই। কিন্তু ভাগ্যে যেদিন বিয়ে লেখা আছে, সেদিন তো বিয়ে হবেই। হ্যাঁ, ভাগ্যের উপর কারো হাত নেই তো আর। সেন্টারটা ভালোই বড়। তাই না মায়ার বাবা? সবকিছু ফিক্সড তো? ডেকোরেশনের লোক, ক্যাটারিং? হ্যাঁ, হ্যাঁ, সবই ঠিক করা শেষ। আপনাদের দুই বেআইনকে শুধু দেখাতে নিয়ে এলাম। না হলে পরে আবার বলবে পছন্দ হয়নি। মায়েদের পছন্দ না হলে ছেলে মেয়েদের পছন্দ হবে না। কাব্যর মা ওর বাবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, খোঁচা মেরে কথা বলবে না কিন্তু। যথা আগা। কাব্য মায়ার বাবাকে রিকোয়েস্ট করেছিল যেহেতু এত টাকা খরচই হচ্ছে, তাহলে এখন সব আনুষ্ঠানিকতা শেষ করতে। শুধু শুধু সামনের বছর করে কি লাভ? মায়া না হয় বিয়ের পর বাবার বাড়িতেই বেশি থাকবে। কাব্যর বাবারও পরিকল্পনা ভালো লেগেছিল। তাই সেও সায় দিয়েছে। বিয়ের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে দূরের আত্মীয়রাও আসতে পারে। আজ মাদের শপিং করতে পাঠিয়ে বাবা মায়েরা এসেছিল কমিউনিটি সেন্টার দেখতে। তারা গল্প করছিল, ঠিক সেই সময় কাব্যর বাবাকে কল করে কাব্যর বড় ফুপি। কাব্যর বাবা একটু দূরে গিয়ে বোনের কল ধরতেই ওপাশ থেকে রাগান্বিত স্বরে বলে, আমরা এতটাই পর হয়ে গেছি যে এইরকম একটা মায়ের মেয়েকে বিয়ে করাচ্ছিস ছেলেকে। মেয়েটা না হয় তোর ছেলের মাথা খেয়েছে। তোদের মাথাও কি চিবিয়ে খেয়েছে নাকি যে তোরাও ছেলের কথা মতো ওইরকম একটা মেয়েকে ছেলের বউ করছিস? আমাদের একবার জানালিও না। চুপি চুপি সব ঠিক করে ফেলেছিস। শোন, এই মেয়েকে ছেলের বউ করলে তোর সাথে সব সম্পর্ক এখানেই শেষ করব। চলবে?